দেখুন, সমস্ত রাজনৈতিক একটা রণকৌশল থাকে, একটা কৌশল থাকে। সে কৌশলটা উনি আমাদের সুপ্রিম কমান্ডার, সুপ্রিম লিডার হিসাবে উনি নির্ধারণ করবেন কিভাবে কি প্রক্রিয়া হবে। অনেক বিষয় তিনি আমাদেরকে ধারণাও দিয়েছেন, সেটা তার কৌশল, এবং এই বিষয়গুলি এখনই পাবলিক করার মতো না। তবে একটা জিনিস বলি, আমার সঙ্গে যারা ছিলেন সবার সঙ্গে উনি একাত্রে খেয়েছেন একেবারে সাদা মাঠা বাঙালির যে খাবারটা। আমি শেখ হাসিনাকে খুব ভালোভাবে তার সঙ্গে পরিচিত হয়েছি 82-তে, 1982 সাল থেকে। তারপরে রাজনীতিতে ওনার ক্যাবিনেটে এমপি মন্ত্রী হিসাবে কাছের থেকে দেখেছি, কোনো পরিবর্তন নাই। উনি খাবার তুলে দিচ্ছেন, এবং কে কি খাবার খেতে পারে উনি তাদের সঙ্গে খাচ্ছেন। ওনাকে উচ্ছ্বসিত মনে হয়েছে, কার প্লেটে খাবার নাই সেটা তুলে দিচ্ছেন, খাবারের পরে ডেজার্ট কে নিচ্ছে না, এই তুমি এটা নিচ্ছ না কেন। এমনকি সর্বশেষে খাবারের পরে বাঙালির যে নিজস্ব একটা অন্যরকম একটা আয়োজনও থাকে, সেটারও আয়োজন তিনি রেখে চাই, তোমরা পান খাও নাকি, পান খাও। অর্থাৎ মমতায় ভরা মায়ের জায়গা থেকে শেখ হাসিনা যেভাবে সবাইকে নিয়ে চলতেন, আমি এই প্রায় 2 বছর পরে তার সান্নিধ্যে দেখলাম তার এক তিল পরিবর্তন হয়নি। কোনো শঙ্কা তার ভিতরে দেখিনি, কোনো দুর্বলতা দেখিনি, কোনো আতঙ্কিত অবস্থা দেখিনি। এবং যারা তরুণ ছিল তাদেরকে যেভাবে তিনি স্নেহ করেছেন, এমনকি আমি যখন ওকে সালাম করছি আমি কিছুটা ইমোশনাল হয়ে গেছিলাম। উনি আমাকে ধমক দিয়ে বলতেছিলেন, এই তোমরা ইমোশনাল হলে চলবে কিভাবে। এভাবে ওনাকে দেখেছি। কাজে শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ প্রক্রিয়ায় একটা মক ট্রায়ালের মাধ্যমে রাজনৈতিক উদ্দেশ্যে যে সাজা দেওয়া হচ্ছে, বিচার করা হচ্ছে, এগুলো নিয়ে শেখ হাসিনা মোটেও ঘাবড়াচ্ছে না। এবং আমার জায়গা থেকে আমি বলতে পারি যে আমি অবশ্যই দেশে যাব, এবং বিদেশে থাকা আমার বিশ্বাস প্রত্যেকটা আওয়ামী লীগের নেতাকর্মী শেখ হাসিনার সঙ্গে অথবা তার নির্দেশিত সময় আমরা দেশে যাব। কারাগার আমাদের কাছে নতুন কিছু না। আর আওয়ামী লীগের 6 কোটি লোকরে কারাগারে রাখার মতো কারাগার বাংলাদেশে নাই, এবং এত শক্তিশালী পাকিস্তানি শাসকরাও রাখতে পারেনি। আর বাংলাদেশে এখন যারা রাখতে চায় ইউনূসের এক্সটেনশন হিসাবে, আমার বিশ্বাস তারা কিছু পর থেকেই দিল্লিতে তার সঙ্গে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের একের পর এক বৈঠকের যেমন খবর পাওয়া যাচ্ছে, তেমনি নানা পর্যায়ে আইনি পরামর্শের একটা বিশেষ দল গঠনেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সক্রিয়ভাবে কাজ করছেন। বিশেষ করে যখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন যে তিনি মৃত্যুদণ্ডের রায় নিয়েই এবছর ডিসেম্বরের মধ্যে দেশে ফিরবেন, তার সঙ্গে আওয়ামী লীগের অন্য নেতৃবৃন্দও ফিরবেন, দেশের ভেতরে থাকা নেতা কর্মীরাও যারা মামলার ভয়ে আত্মগোপনে আছেন তারা একত্রে ফিরে আদালতে আত্মসমর্পণ করবেন, তখন দিল্লিতে জোরদার প্রস্তুতি চলছে শেখ হাসিনার দেশে ফেরার নানা রকম কৌশলগত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। দিল্লিতে সবে ঘুরে এসেছেন আওয়ামী লীগের সাবেক মন্ত্রী ব্যারিস্টার সম রেজাউল করিম, তার সঙ্গে শেখ হাসিনার সাক্ষাৎ হয়েছে। শেখ হাসিনার সঙ্গে দিল্লিতে সে বৈঠকে কি আলাপ হলো এবং শেখ হাসিনাকে কেমন দেখলেন তিনি, সেসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হয়েছেন ব্যারিস্টার সম রেজাউল করিম। ব্যারিস্টার সম রেজাউল করিম, আপনাকে স্বাগত জানাই। কেমন দেখলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে? মানে অনেকেই তো তিনি ইমেইলে বিভিন্ন সাক্ষাৎকারের জবাব দিচ্ছিলেন, এসব প্রসঙ্গে বলে আসছিলেন যে এটা তিনিই দিচ্ছেন নাকি অন্য কেউ দিচ্ছেন, কেই বা বলতে পারে। তারপর তার নিয়মিত অডিও বার্তা শুনি বটে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে, আপনাদের দলের বিভিন্ন বৈঠক থেকে বিভিন্ন ছড়িয়ে পড়ে, কিন্তু এরপরেও এই কথাটা কিন্তু খুব চালু আছে যে শেখ হাসিনা কি আদৌ কারোর সঙ্গে দেখা করছেন, তিনি তার সঙ্গে দেখা হচ্ছে, তিনি আছেন কেমন, সুস্থ আছেন শেখ হাসিনা, এই নিয়েও একটা সন্দেহ ছড়ানোর প্রচেষ্টা দেখি। কেমন দেখে এলেন শেখ হাসিনাকে? বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করতে আমার সঙ্গে আরো বেশ কয়েকজন নেতাকর্মীরা ছিল। তাকে প্রাঞ্জল মনে হয়েছে, দীপ্ত প্রত্যয়ী মনে হয়েছে, শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ মনে হয়েছে। তার রাজনৈতিক বিভিন্ন পরিকল্পনা নিয়ে তিনি যে সকল কথাবার্তা বলেছেন তাতে কোথাও তাকে শঙ্কিত মনে হয় নাই, এবং শারীরিকভাবে কোনো অসুস্থতাও ছিল না। আমরা সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত এক নাগাড়ে তার সঙ্গে ছিলাম। তিনি দেশের রাজনীতির সংকট, সম্ভাবনা এবং তার পরিকল্পনা নিয়ে তিনি কথা বলেছেন। কাজে যারা বাইরে বিভ্রান্তি ছড়িয়ে বলেন যে তিনি অসুস্থ, তিনি যে অডিও ভয়েস গুলো আসে সেগুলো অন্য কেউ দেয়, এটা একটা জঘন্যতম মিথ্যাচার। শেখ হাসিনা পূর্বের মতোই আছেন, বরং অভিজ্ঞতার ভান্ডার তার সমৃদ্ধ হওয়ার কারণে তিনি আরো বেশি দৃঢ় প্রত্যয়ী এবং সাহসী আছেন।
শেখ হাসিনা সুস্থই যদি আছেন, দৃঢ় প্রত্যয়ী আছেন, তিনি ভিডিওতে আসছেন না কেন? সেটাও তো একটা প্রচলিত কথা আছে যে তিনি কি বেশি শুকিয়ে গেছেন, তিনি কি ভীষণভাবে বিমর্ষ হয়ে পড়েছেন, হতাশ হয়ে পড়েছেন, সেসব কারণেই তিনি আসলে ভিডিওতে আসছেন না কেন কিনা। এবং আরেকটা যেটা অনেক বিশ্লেষকের তত্ত্ব, সেটা হচ্ছে মানে আমরা আপনাদের কাছে শুনি, আপনারা গিয়ে সাক্ষাৎ করেন তার সঙ্গে, কিন্তু যে ভারত সরকার তাকে এমন একটা কড়াকড়ির মধ্যে রেখেছে যে তিনি একদিকে যেমন ভিডিও সাক্ষাৎও দিতে পারছেন না, আসলে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারছেন না, একরকমের গোপনে মাঝে মাঝে অডিওতে মিটিং করছেন। এই তথ্যটাও সর্বৈবভাবে মিথ্যা। আমরা তার সঙ্গে যেখানে সাক্ষাৎ করেছি, আমার কাছে কোনো রকম মনে হয়নি যে তিনি একেবারে কড়াকড়ি একটি অবস্থার ভিতরে আছেন। তবে এটা সত্য যে শেখ হাসিনা স্বাধীনতা বিরোধী এবং একটি বড় শক্তির প্রাইম টার্গেট। তাকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে, বারবার আঘাত হানা হয়েছে। সর্বশেষ 2004 সালের 21 আগস্ট, তার পরবর্তী 24 সালে যে ভয়ঙ্কর ঘটনা বাংলাদেশে ঘটলো, যেখানে আত্মস্বীকৃত সন্ত্রাসীরা বলেছেন যে আমাদের টার্গেট বঙ্গভবন, গণভবন ছিল না, আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। অর্থাৎ তারা শেখ হাসিনাকে হত্যা করতে চান। সে কারণে শেখ হাসিনার নিরাপত্তাটা, তিনি যেখানে আছেন সেখানে নিরাপত্তাটা জোরদার থাকবে, এটাই তো স্বাভাবিক। কারণ যে সকল দেশ শেখ হাসিনাকে হত্যা করতে বাংলাদেশে তাদের গুপ্তচর অথবা তাদের অনুসারীদের ব্যবহার করেন, সেই সকল দেশের অভিজ্ঞতা কি? তারা পৃথিবীর অনেক দেশেই তাদের গুপ্ত ঘাতকদের দিয়ে অনেক রাষ্ট্রপ্রধান, সংগঠন প্রধানদের হত্যা করেছেন। সেই অভিজ্ঞতাটা তো আমাদের রয়েছে। কাজে শেখ হাসিনার নিরাপত্তাটা তিনি যে দেশে আছেন তারা খুব জোরদার ভাবে দেবেন, এটাই স্বাভাবিক। তবে তিনি রাজনৈতিক কর্মসূচি করতে পারছেন না, এটা সম্পূর্ণরূপে অসত্য। আমাদের সঙ্গে যে আলোচনা করেছেন, তিনি রাজনীতিতে কি করতে চান, তিনি বাংলাদেশে কি করেছেন, কি কারণে তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে, তার সঙ্গে কারা জড়িত ছিল, ভবিষ্যতে তিনি কি করবেন, কিভাবে বাংলাদেশের মানুষকে সমৃদ্ধ, সব সোনালী বাংলাদেশে আরো সমৃদ্ধ করবেন, এ সকল বিষয় নিয়ে কথা বলেছেন। এবং আমরা যারা গিয়েছি প্রত্যেকের মতামত নিয়েছেন, প্রত্যেকের এলাকার খবর নিয়েছেন। এমনকি ছাত্রলীগের সদ্য সাবেক একজন ইয়াং লেডি গেছিল, তার কাছে জিজ্ঞেস করছেন তোমার বাড়ির অবস্থা কি, তোমার বাবার অবস্থা কি। আর একজন যুব মহিলা লীগের নেত্রী গেছেন, তার সঙ্গে কথা বলেছেন। বিদেশ থেকে যারা আসছেন তাদের বিদেশের অবস্থাকে জিজ্ঞেস করেছেন। আমার কাছে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া ছিল, তাকে বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করেছেন এবং কি করণীয় সেই বিষয়ে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে স্ব এলাকায় কিভাবে নেতা কর্মীদেরকে সক্রিয় রাখতে হবে, তার সঙ্গে কমিউনিকেশন রাখতে হবে। যারা মিথ্যা মামলায় আক্রান্ত তাদের কিভাবে জামিনের ব্যবস্থা করতে হবে, মামলা কিভাবে কন্টেস্ট করতে হবে, লয়ার এনগেজ করতে হবে, তাদের পরিবারকে কিভাবে সাহায্য করতে হবে, যারা শহীদ হয়েছে অথবা নানাভাবে ক্ষতিগ্রস্ত তাদের পরিবারকে কিভাবে দেখতে হবে, সমস্ত বিষয় তিনি আলাপ আলোচনা করছেন। এটাতে রাজনীতির অংশ। এবং সেই কথাগুলো যে আমি আপনার মাধ্যমে ডিজিটাল প্ল্যাটফর্মে বললাম, বাংলাদেশের একটা মেইন স্ট্রিম একটি পত্রিকা পড়ে কতজন লোকে, আর আপনার এই ভিডিও কন্টেন্টসটা দেখবে কত লোকে। ওই মেইন স্ট্রিম ইলেকট্রনিক বা প্রিন্টিং মিডিয়ার চেয়ে আপনারটা 1000 গুণী মানুষ দেখবে। কাজে শেখ হাসিনার বার্তাটা তিনি যেমন বিভিন্ন কনফারেন্সে বলতেছেন, আবার তার হয়ে আমরা যেটা বলতেছি এটা কিন্তু রাজনীতির একটা অংশ। এবং তার পরিকল্পনা অনুযায়ী মিছিল হচ্ছে, মিটিং হচ্ছে, বিভিন্ন সংগঠনকে রিস্টাবলিশ করা হচ্ছে, ছাত্রলীগের কমিটি করা হচ্ছে, যুবলীগের কমিটি করা হচ্ছে। এগুলো রাজনীতির অংশ না? কাজে রাজনীতি তিনি সক্রিয়ভাবে করছেন এবং কোনোভাবেই তিনি নির্জীব অথবা তিনি কোনোভাবে হতাশ অথবা তিনি কোনোভাবে রাজনীতি করা থেকে বিরত আছেন বা কেউ তাকে বিরত রাখছে, এই জাতীয় যে ন্যারেটিভটা, এটা সর্বৈবভাবে মিথ্যা। এই যে আপনি বলছেন তাকে খুব উদ্দীপ্ত দেখেছেন, এই যে হঠাৎ করে ঘোষণা দিয়ে দিলেন একদম ডিসেম্বরেই যাবেন, মে মাস থেকেই দেওয়া শুরু করেছেন ঘোষণা, এখন বলছেন এই যে আপনাদের সহ যাবেন। আপনি যেমন, আপনি তো ভারতে না, আপনি যুক্তরাজ্যে আছেন, আপনি এখানে তো এইখান থেকে আপনি গেলেন, আমরা খবর পেলাম যে দিল্লিতে যুক্তরাষ্ট্র থেকে, অস্ট্রেলিয়া থেকে, নানা জায়গা থেকে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় অনেক নেতারাই সেখানে গেছেন। তো মানে এই আপনারা এরকম নানা দেশ থেকে তার সঙ্গে আসলে বাংলাদেশে ফিরে যাবেন, এটাও তো অনেককে খুব সন্দিহান করছে যে নিরাপত্তা রেখে, পরিবার পরিজন রেখে আপনারা হঠাৎ করে জেলে ঢুকতে কেন শেখ হাসিনার সঙ্গে যাবেন? এই বিষয়টা নিয়ে আপনারা মানে তার ঝুঁকি, আপনাদের ঝুঁকি, এসব নিয়ে কথা বলার সুযোগ হয়েছে তার সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে? হ্যাঁ, এই বিষয়টা নিয়েও
বঙ্গবন্ধু কন্যার সঙ্গে আমি সুনির্দিষ্টভাবে কথা বলেছি। আমার সঙ্গে যারা ছিলেন তারাও বিভিন্ন অভিমত ব্যক্ত করেছেন, বিশেষ করে যারা একটু প্রবীণ রাজনীতিক নেতাকর্মী তারাও কথা বলেছেন। সেখানে খুব পরিষ্কার কথা হলো, রাজনীতি তো প্রতিদিন ক্ষমতায় থাকবো, ক্ষমতার আরামায়েশ ভোগ করবো, এটা রাজনীতি না। রাজনীতির উত্থান থাকবে, পতন থাকবে, ক্ষমতা থাকবে, ক্ষমতার বাইরে থাকবে। একটা প্রচলিত শব্দ আছে যে সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়। কাজে আমরা যারা রাজনীতি করি, আমি যেমন আমার জায়গায় বলতে পারি, জিয়াউর রহমানের সামরিক শাসনের সময় আমি দীর্ঘদিন জেলে ছিলাম। এরশাদ সাহেব সামরিক শাসন জারি করার পর জেলে ছিলাম, শুধু জেলে না, রিমান্ডের নামে অমানবিক টর্চারের শিকার হয়েছি। কাজে আমি রাজনীতি করব, সবসময় ক্ষমতার পাশে থাকবো, একেবারে ফুলের পাপড়ি বেছানো পথ থেকে চলবে এটা না। শেখ হাসিনা রাজনৈতিক জীবনটা যদি আপনি দেখেন, তিনি যখন ছাত্র রাজনীতি করতেন, ইডেন কলেজের ভিপি ছিলেন, সেই ধারাবাহিকতায় যদি দেখেন, আওয়ামী লীগের সভানেত্রী হিসাবে তো তিনি প্রায় ৪৫ বছর রাজনীতিতে আছেন। এর পূর্বে তিনি ছাত্র রাজনীতি করেছেন, প্রত্যক্ষ না হলে তার বাবার রাজনৈতিক পরিবারের সঙ্গে সম্পৃক্ত থেকেছেন। আমার মনে হয় দক্ষিণ এশিয়ার ভিতরে সবচেয়ে দীর্ঘদিন রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ব্যক্তি যদি কাউন্ট করেন তাহলে শেখ হাসিনা সেটা। রাজনীতির বিরোধী দলে, রাস্তায় এবং ক্ষমতায়। কাজে আমি তার কর্মী হিসাবে শুধু না, আমার মতো যারা আওয়ামী লীগ করেন তারা সকলে মিলে এই ক্রান্তিকে মোকাবেলা করার জন্য, ক্রান্তিকালকে, শেখ হাসিনার সঙ্গে আমরা অবশ্যই যাব। আর আওয়ামী লীগের নিরেট আমাদের রেকর্ডীয় নেতা কর্মীর সংখ্যা ৬ কোটির ঊর্ধ্বে, ৬ কোটির ঊর্ধ্বে। তা আমরা বিদেশে কজন আছি? বিদেশে ধরুন সব মিলে যদি ১,০০০ হয়, তো বাকি তো দেশের ভিতরই আছে। আমরা দেশের ভিতরে আমাদের নেতা কর্মীরা কাজ করছে। যেমন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান ১৭ বছর তো ইংল্যান্ডে ছিলেন, আরো অনেকে বিদেশে ছিলেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা দীর্ঘদিন বিদেশে ছিলেন, তারা বাংলাদেশে ফিরে যাননি। আর শেখ হাসিনা তো বিদেশে আসেননি, রাষ্ট্রীয় প্রোটোকলে, রাষ্ট্রীয় যানবাহনে, রাষ্ট্রীয় বাহিনী তাকে দেশের বাইরে নিরাপদ জায়গায় নিয়ে এসেছে। শেখ হাসিনা দেশ থেকে চলে আসেন নাই, কোনো মুসলিকা দিয়ে আসেন নাই, আমরাও কোনো মুসলিকা দিয়ে আসিনি। কাজে তার সঙ্গে আমরা যারা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের কর্মী, আমরা শেখ হাসিনার সঙ্গে যাব এবং একসঙ্গে আমরা আশা করছি সবাই একত্রে দেশে যাব। এবং দেশের ভিতর যে একটা আমি বলতে পারি যে আগ্নেয়গিরির অগ্নি উদ্গীরণের মতো একটা লাভা স্তূপ আকারে রয়েছে, এটার উদ্গীরণ যখন হবে তখন ওই দেশের ভিতরে কে ঠেকাবার চেষ্টা করবে, এতে কিছুই হবে না। কারণ আপনার নিশ্চয়ই মনে আছে 111-এর সরকার কিন্তু কোনো বিমান শেখ হাসিনাকে বহন করবে না এমন নোটিফিকেশন জারি করেছিল। আবার মামলার ভয় দেখাবে, আগরতলা ষড়যন্ত্র মামলায় বিদেশি এবং